একাত্তরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকেই যে এই বিদ্বেষ শুরু তা না, আপনি তারও আগে বলছিলেন যে এই বেঙ্গল ভূখণ্ডটা যেটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, সেই পূর্ব বাংলা যখন পাকিস্তান ইন্ডিয়া যখন ভাগ হলো, পাকিস্তান এবং ভারত ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে দুটি রাষ্ট্র হলো, তো এই তখনই পূর্ববঙ্গ যে পাকিস্তানের একটা অংশ হিসেবে স্বাধীন হবে, এটাই এই ইন্ডিয়ার যে ডক্ট্রেন গান্ধী নেহেরু থেকে শুরু করে কোন রাজনীতিবিদ, কংগ্রেস বিজেপি, কেউই আসলে এটা মন থেকে মেনে নেয়নি। এটা কি আপনি বলতে চাচ্ছেন? মনে নেয় কি শোনেন, যখনই ভারত স্বাধীন হয় তখন ভারতে কিন্তু 565টা দেশীয় রাজ্য ছিল এবং তার মধ্যে বেশিরভাগই ছোট ছোট। বড়দের মধ্যে যেটা ধরেন যে জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, তারপরে এদিকে ত্রিপুরা, সবগুলোই সে লিকুইডেট করে ফেলছে, কিন্তু হায়দ্রাবাদ পারে নাই। হায়দ্রাবাদ কিন্তু যুদ্ধ করে দখল করছে। এখন ধরেন বাংলাদেশটা যদি সে সময় ইস্ট পাকিস্তান না হতো, তাহলে তার পরিচয় হতো কি, যেহেতু পশ্চিম বাংলার ইয়েরা আমাদের সাথে থাকতে যাচ্ছে না, তাহলে এই বাংলাকে দুই ভাগ করা হতো, দুই ভাগ করে আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে তখন থাকতো। তাহলে কি হইতো, তখন কিন্তু হায়দ্রাবাদের পরিণতি আমাদের গ্রহণ করতে হতো। তখন তারা সৈন্য দিয়ে দখল করে এটাকে কেন্দ্র শাসিত রাষ্ট্র বানাতো এবং আজকে যেরকম পশ্চিমবাংলায় মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং সারা ভারতে যেভাবে নির্যাতিত হচ্ছে, আমাদের কপালে কিন্তু ওইটা ছিল। মোহাম্মদ আলী জিন্নাহর বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিন্তু এই ভারত ভাগের এই ব্যাপারটা মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু রাজি হয়েছিলেন যে বেঙ্গল যদি একটা রাষ্ট্র, কিন্তু যখন দেখলো যে আর সম্ভব না, তখন উনি যেভাবে আগালেন তাতে শেষ পর্যন্ত পাকিস্তানের জন্ম হইল, ঠেকানো গেল না। তো পাকিস্তানের জন্মটা তো ওরা চায় নাই, কিন্তু চেয়েছে তখনই যে এটা হলো আমাদের প্রথম স্টেজ, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আর ইস্ট পাকিস্তানকে আমরা পরে ভারতভুক্ত করবো। এবং সেটাই যারা প্রাথমিকভাবে তারা রকে দিয়ে সিকিম তাদের ইয়েতে নিয়ে আসলো। সিকিম তো 75 সালে হয়েছে, আমাদের তো আমরা 71-এ স্বাধীন হয়েছি, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু 71-এর আগের থেকে হয়েছে। আমাদের তাজউদ্দিন গভর্নমেন্টের সাথে চুক্তি মোতাবেক কিন্তু এই রাষ্ট্র ইন্ডিয়া ছেড়ে যাওয়ার কথা না, এবং 75 সাল পর্যন্ত ভারতীয় স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। আপনি চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো কিন্তু একবারে ওভারলুক করার মতো না। মানে 1975 সাল পর্যন্ত। 75-এ যেদিন শেখ সাহেব মারা যান, আমরা তো জানি যে 72-এ সব ভারতীয় আর্মি চলে গিয়েছে। এটা তো গেছে, কিন্তু 75 পর্যন্ত স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। এবং তাদের যে মেইন এখনো যেটা বাংলাদেশ নিয়ে তাদের ভয়, সেটা হলো যে আমরা নর্থ ইস্টের স্বাধীনতাকামীদেরকে সাহায্য করি। নর্থ ইস্ট সেভেন সিস্টার যেটা বলে, সেভেন সিস্টার্সের যেটা মিজোরামের আর্মি তো আমি নিজেই দেখছি, আমার চাকরি জীবনে দেখছি, মিজো আর্মির ব্রিগেডিয়ার পর্যন্ত দেখছি বাংলাদেশের মধ্যে। তো ওরা তখন যখন ঢোকে, তখন স্পেশাল ফোর্স এবং আমাদের ওই যে বিএলএফ তাদেরকে নিয়ে ঢোকে এবং ব্যাপক হত্যাকাণ্ড করে পার্বত্য চট্টগ্রামে। এবং ওই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে 75 সাল পর্যন্ত স্পেশাল ফোর্স পার্বত্য চট্টগ্রামে ছিল। ওরা তো আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করেছে, এখন বাংলাদেশকে ইন্ডিয়ার ভুক্ত করবে, এটা তো মাস্টার প্ল্যান। তো সেই মাস্টার প্ল্যান মোতাবেক যখন তারা শেখ হাসিনাকে নিয়ে ট্রেন করলো 6 বছর, ট্রেন করে তারপরে তাকে রিপ্ল্যান করলো বাংলাদেশের মধ্যে। এবার দেখেন হাসিনা প্রথমবার এসে তেমন কিছু করতে পারে নাই, তারপরের বার অনেক কিছু করছে। তারপরে যখন এই যে এইবার 15 বছরের জন্য আসবে, এটা তো মাস্টার প্ল্যান মোতাবেক। এবং দেখেন এখানে এটা শেষ হবে কবে, ওনাদের একটা মাস্টার প্ল্যান ছিল যে বাংলাদেশ কি করবে, এত রূপকল্প 41-এর এসে বলে না, এগুলো সবই কিন্তু এই গভর্নমেন্ট যখন হাসিনা লাস্ট গভর্নমেন্টের সময় যদি তারা পার্লামেন্টে সিকিমের মতো একটা বিল আনতো যে আমরা ভারতভুক্ত হতে চাই, কে রাস্তা নামতো বলেন? এইভাবে কিন্তু হয়ে যেত সিকিমের মতো। মানে তাদের সেই প্রেসিডেন্স আছে, তারা সিকিমকে এইভাবে পার্লামেন্টের মাধ্যমে ওই আমরা ভারতে অখণ্ড ভারতে জয়েন করবো এরকম একটা ইয়ে করে তারা কিন্তু নিয়েছে একটা স্বাধীন রাষ্ট্রকে। এবং সিকিম কিন্তু জাতিসংঘেরও সদস্য ছিল। সিকিম যখন স্বাধীন ছিল, সিকিম জাতিসংঘেরও সদস্যভুক্ত একটি দেশ ছিল, কিন্তু তাও কিন্তু স্বাধীনতা রাখতে পারলো না। আর আপনি একটু আগে যেটা বলছিলেন মহসিন ভাই, আমি নিজে হায়দ্রাবাদে গিয়েছি আর কি, এবং হায়দ্রাবাদে এই যে মুসলিম নেজাম যারা, তাদের একটা বিরাট ঐতিহ্য আছে। হায়দ্রাবাদের মুসলিম নেজাম সম্ভবত একটা সময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, আমি ভুলে গেছি উনি সম্ভবত ওসমান আলী খান, রাইট, সম্ভবত ইংল্যান্ড বা চার্চিলকেও উনি লোন দিয়েছিলেন, এই টাইপের ধনী ছিলেন আর কি। তো এই হায়দ্রাবাদ কিন্তু আয়তনের দিক থেকেও আমার কাছে সংখ্যাটা এখন নাই অন টপ অফ মাই হেড, বাট বাংলাদেশের চেয়ে তো ছোট কিন্তু না হায়দ্রাবাদ, যেই এটা কিন্তু বাংলাদেশের সাইজেবল। তো একটা স্বাধীন রাজ্য হিসাবে বা রাষ্ট্র হিসাবে হায়দ্রাবাদও কিন্তু
স্বাধীনতা লুজ করেছে, ইন্ডিয়ার সামরিক শক্তি দিয়ে বল প্রয়োগ করে সেটাকে আত্মস্থ করেছে। তো আমাদের কাছে দুইটা প্রেসিডেন্সি আছে, একটা হচ্ছে ইন্ডিয়া যেভাবে আক্রমণ করে তার একটা জবরদখল। ভূখণ্ডকে জবরদখল করে নেয়, আবার হচ্ছে যে ইন্ডিয়া এই পলিটিশিয়ানদেরকে ম্যানেজ করে আবার পার্লামেন্টের মাধ্যমে একটা ফেক গণতন্ত্রের মাধ্যমে আবার আত্মীকরণ করে নেয়। দুটা প্রেসিডেন্সি আমাদের সামনে আছে। আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি মানে এই এই ঘটনাগুলো দেখে আপনি যেটা একটা ঐতিহাসিক ভিত্তি দিচ্ছেন, কেন আপনি বাংলাদেশের রোল করে সার্বভৌমত্ব নিয়ে কি আমাদের এরকম কোনো আশঙ্কা আছে বা আপনার আছে? আচ্ছা, অবশ্যই আছে। ইন্ডিয়া রাষ্ট্রটা যতদিন আমাদের পাশে আছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে ততদিনই আমাদের এই শঙ্কাটা থাকবে। আপনি দেখেন জবরদখল হায়দ্রাবাদ করছে কেন? রংপুর জবরদখলের কথা বলছে না এখন? রংপুর জবরদখলের কথা তো প্রকাশ্যে বলছে এখন তারা, যে আমরা তাদের কাছে কিনে নেব, আর যদি না বেচে তাহলে জবরদখল করবো। এবং রংপুর দখল করার কারণেই পলাশবাড়িতে রাম মূর্তি। আপনি বুঝতে হবে তো এটা। হিলি মেঘালয়, এটা হলো তাদের লাইন। এই লাইনটার থেকে শুরু করে উত্তরে পুরা রংপুর ডিভিশন তারা দখল করবে, এবং রংপুর ডিভিশনে হিন্দুদেরকে জমায়েত করার জন্য এই রাম মন্দির এমন জায়গায় করছে যেখানে 85% লোক হচ্ছে মুসলিম, অনলি 50% লোক মুসলিম, সেখানে এত বড় রাম মন্দির। এইটা করার মাধ্যমে তারা সারা বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে ওখানে জমায়েত করবে। আর ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক এইগুলো কথা বলে, তারা আর একটা কথা বলছে যে রংপুর থেকে উপরে ওদিকে চিটাগং এগুলো দখল করে এইখানের যত মুসলিম তাদেরকে আউট করে সারা বাংলাদেশের হিন্দুদেরকে এই দুই জায়গায় নিয়ে যাওয়া হবে, এবং তারা হবে এই হিন্দু রাষ্ট্র হবে দুইটা। তো এই যে পরিকল্পনা করছে এবং এগুলো বলে যাচ্ছে, আমাদের তরফ থেকে তেমন তো কোনো প্রতিবাদ সরকারের পক্ষেও দেখি না।